আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের বা আমরা যে মেশিন লার্নিং এর কথা বলি, মেশিন লার্নিং কোর্সের ৬ষ্ঠতম ক্লাসে চলে এসেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেইন চ্যালেঞ্জেস অফ মেশিন লার্নিং। মেইনলি আমরা কি চ্যালেঞ্জ ফেস করি যখন আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করি, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। মেইনলি আমরা দেখা গেছে যে ব্যাড মডেল যখন তৈরি হয় তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়। যখন আমাদের কাছে ব্যাড ডেটা থাকে তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো বা চ্যালেঞ্জগুলো তৈরি হয়। আমি একটু বেসিকভাবে আপনাদের সাথে আলোচনা করি। কিছু চ্যালেঞ্জের মধ্যে যেমন আছে আপনার নন রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং ডেটা। এটা আসলে কি, মানে যেই মডেলটা আমরা তৈরি করছি যে বিষয়টার উপর ভিত্তি করে, যদি ট্রেনিংটা করানো হয় এমন কিছু ডেটা যেটা মিক্স থাকবে, যেগুলো কি করে না, প্রতিনিধিত্ব করে না আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি। যেমন ধরেন আমরা আম নিয়ে কাজ করতেছি, এর মধ্যে কিছু ফুলের ছবি চলে আসলো, হ্যাঁ, তখন কিন্তু এটা নন রিপ্রেজেন্টেটিভ হয়ে গেল। তো সেগুলো হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ। আচ্ছা, তারপর হচ্ছে স্যাম্পল বায়াস। স্যাম্পল বায়াস আসলে কি বোঝায়? যেমন ধরেন আমরা একটা দেশের যদি একটা জরিপ করি, ধরেন বাংলাদেশের কথা চিন্তা করেন, আমরা যদি জরিপ করি, ধরেন সাকিব আল হাসান সাপোজ, তো ওনার জনপ্রিয়তা দেখা গেছে ওনার এলাকা মাগুরাতে অনেক বেশি সাপোজ। এখন আপনি যদি বলেন পুরো বাংলাদেশের মানুষ সাকিব আল হাসানকে অনেক লাভ করে, অনেক ভালোবাসে, তাহলে কি আসলে সঠিক ইনফরমেশন আপনি পাচ্ছেন? এটা আপনি একটা স্যাম্পল বায়াস হলো। মানে এই মাগুরা জেলার উপর ভিত্তি করে যদি আপনি একটা মডেল তৈরি করেন, যে মডেলটা আপনাকে রেজাল্ট দিবে যে না, বাংলাদেশের অধিকাংশ মানুষই তাকে পছন্দ করে। তো এই যে আপনি স্যাম্পল নিলেন, এটার মধ্যে কিন্তু একটা বায়াসনেস কাজ করবে। বাট আপনি এই স্যাম্পলটা যদি প্রতিটা জেলা থেকে নিতেন, তাহলে কি হতো, একটা অ্যাকুরেট বা অ্যাকুরেট বলতে বোঝাচ্ছি যে অ্যাকুরেটের কাছাকাছি আপনি একটা কি পেতেন, একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা হতো। তো সেই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে পোর কোয়ালিটি ডেটা। পোর কোয়ালিটি কীরকম হতে পারে? যেমন ধরেন এমন কিছু ডেটা যেটা আসলে সঠিক ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করে না। কীরকম? ধরেন আপনার কখনো দেখা গেছে যে মানুষের চাহিদা যদি বাড়ে, যোগান যদি কম থাকে, অথবা আমরা প্রিভিয়াস যে একটা এক্সাম্পল দেখেছিলাম যে জিডিপি পার ক্যাপিটাল, যে এই দেশগুলো তাদের জিডিপি পার ক্যাপিটাল তারা এত হ্যাপি। কোনো একটা জায়গায় দেখা গেছে যে বেশি টাকা ইনকাম করলে তারা খুশি, হ্যাপি লাইফ লিড করতেছে। কোনো জায়গায় দেখা গেছে যে অনেক বেশি ইনকাম করেও তারা খুশি না। কোনো জায়গায় দেখা গেছে অনেক কম ইনকাম করলে দেখা গেছে যে তারা মানে তাদের লাইফ স্যাটিসফ্যাকশনটা তেমন না। আবার কোনো জায়গায় দেখা গেছে কম ইনকাম করলেও লাইফ স্যাটিসফ্যাকশনটা রেটটা বেশি। তার মানে কি, এখানে কিন্তু মানে আমরা কিন্তু কি স্লোপ আকারে বা একটা লিনিয়ার রিগ্রেশন টাইপের বা একটা রুল আকারে বা একটা অ্যালগোরিদমের সাথে যদি আমি কম্পেয়ার করি, সেই অ্যালগোরিদমটা কি করতেছে, একটা স্ট্রেট লাইনে কিন্তু আমাকে ইনফরমেশনটা দিচ্ছে না। মানে আমরা একটা প্যাটার্নকে, মানে আমরা এই নয়েজ থাকার কারণে এই প্যাটার্নকে আমরা কি করতে পারতেছি না, রিকগনাইজ করতে পারতেছি না। এখানে কিছু ফর্মাল কথাবার্তা আছে, এখান থেকে যে আপনারা সব বুঝে যাবেন সেটা আমি চাচ্ছি না, বাট আমি আমার মতো করে ফর্মালি বলার চেষ্টা করতেছি। যখন আমরা মেইন এক্সাম্পলগুলোতে আসব তখন আপনারা এটা বুঝতে পারবেন। আচ্ছা, ইরেলেভেন্ট ফিচার্স। একটা ইরেলেভেন্ট ফিচার্সের কথা বলি। যেমন ধরেন আপনি একটা মানুষকে নিয়ে গবেষণা করতেছেন, তার জিডিপি পার ক্যাপিটাল, তার কোম্পানির দেখা গেছে যে ইনকাম কত, বা তার স্ট্র্যাটেজিগুলো কি, অনেক কিছু নিয়ে আপনি ধরেন একটা অ্যানালাইসিস করতেছেন। তো সেইখানে দেখা গেল হঠাৎ করে তার ওয়াইফের নাম চলে আসলো, তার ছেলে মেয়ের নাম চলে আসলো। তো যে অ্যানালাইসিসটা করতেছেন তার ছেলে মেয়ে, ওয়াইফ বা পরিবার পরিজনের নাম, এটার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা হচ্ছে একটা গার্বেজ। সুতরাং এই গার্বেজগুলো ঢুকে গেছে, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো কনসেপ্ট হচ্ছে এরকম, গার্বেজ ইন গার্বেজ আউট। তো এইগুলো থাকলে দেখা গেছে যে মডেল ক্রিয়েশনের ক্ষেত্রে কমপ্লেক্সিটি তৈরি হয়, যেগুলো কোনো মিনিং নেই। আচ্ছা, তো এই ধরনের একটা আমরা এক্সাম্পল দিলাম ইরেলেভেন্ট ফিচারের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসেন ওভারফিটিং দ্য ট্রেনিং ডেটা। ওভারফিটিং দেখেন, ওভারফিট করতেছে মানে বেশি বুঝতেছে আর কি।
ব্যাপারটা এরকম, একটা মডেল বানাইলেন যেখানে অ্যাকুরেসি খুব বেশি আসতেছে, মানে বায়াস ইরোর থাকতেছে না বেশি, কিন্তু আপনার যখন আপনি টেস্ট করতে যাচ্ছেন তখন যে একটা কঠিন ইরোর আপনি দেখতে পাচ্ছেন, তার মানে মডেলটা বায়াসনেসের উপর ভিত্তি করে ফিট হয়েছে। এই জন্য ট্রেনিং সেটে দেখা গেছে সে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, ইরোর কম দিচ্ছে, কিন্তু টেস্ট করলে দেখা গেছে যখন আননোন কোনো ডেটা পাচ্ছে তখন তার সাথে মিলাইলে সে উল্টোপাল্টা রেজাল্ট দিচ্ছে, সঠিক দিচ্ছে না। তো এটা কেন হচ্ছে? ওভারফিটিংয়ের কারণ হচ্ছে, মানে সে একেবারে নিয়ার টু পারফেকশন চলে আসতেছে, যেটা কিনা পসিবল না প্র্যাকটিক্যালি। তো আমার ভেরিয়েন্সের ইরোরটা বেশি হচ্ছে। ভেরিয়েন্স কি জিনিস? আমার টেস্টের ক্ষেত্রে যে ইরোরটা আসে এটা ভেরিয়েন্সের ইরোর, আর হচ্ছে ট্রেনিংয়ের ক্ষেত্রে যে ইরোরটা আসে এটা বায়াস ইরোর, তাই না? এরকম একটা বিষয় থাকে। আচ্ছা, এবার আসেন আমাদের আর কি আছে, আন্ডারফিটিং। আন্ডারফিটিং ঠিক ওভারফিটিংয়ের উল্টাটা, মানে মূল যে আমরা অ্যালগোরিদমটাকে একটা রাইট ট্র্যাক দিয়ে নিতে চাচ্ছি, তো এই মডেলটা আসলে সেই রাইট ট্র্যাক দিয়ে তো যায়ই নাই, উল্টা আরো দূরবর্তী স্থান দিয়ে সে গেছে। তো দেখা গেছে যে বায়াস ইরোরটা বেশি হচ্ছে, মানে বাস্তবতার সাথে আমার মডেলের প্রেডিকশনের ইরোরটা বেশি হচ্ছে, ভ্যারিয়েন্স ইরোর কম হচ্ছে। আচ্ছা, স্টেপিং ব্যাক কি শিখলাম সেগুলো অ্যাট আ গ্লান্স। আচ্ছা, টেস্টিং অ্যান্ড ভ্যালিডেটিং কি জিনিস? টেস্টিং অ্যান্ড ভ্যালিডেটিং হচ্ছে আপনি যে মডেলটা বানালেন সেটাকে তো ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট না করলে কীভাবে বুঝবেন যে আপনার মডেলের কন্ডিশনটা কি, কোয়ালিটি অফ দ্য মডেল, হ্যাঁ, এবং সেটাকে কয়েকটা উপায়ে আমাকে টেস্ট করে দেখতে হবে, ভ্যালিডেট করে দেখতে হবে। তারপরে আমরা ডিসিশন নিব যে হ্যাঁ এই মডেলটা এই পর্যায়ে আছে বা ওই মডেলটা বেশি ভালো, সেটাকে আমরা নিব। হাইপার প্যারামিটার টিউনিং অ্যান্ড মডেল সিলেকশন, কীভাবে আমরা মডেল সিলেক্ট করব? কয়েকভাবে মডেল সিলেক্ট করতে পারি, এবং হাইপার প্যারামিটার টিউনিংয়ের মাধ্যমে মডেল সিলেকশনটা একটা পূর্ণতা পায়। আচ্ছা, এগুলো কি জিনিস আমরা একটু ব্রিফলি সামনে বলবো। ডেটা মিসম্যাচ। আচ্ছা, দেখেন অনেক সময় যেটা ডেটা মিসম্যাচ কিভাবে হয়, এখানে একটা এক্সাম্পল দেখাই। দেখেন এখানে আমরা ওয়েবসাইট থেকে কিছু ছবি নিয়েছি এবং আমরা কিছু বলতে পারেন যে ফোন থেকে ছবি নিছি। তো অনেক সময় দেখা যায় যে আমরা সেম জিনিসের ছবি নেই, কিন্তু সেটা দেখা গেছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা থাকে, বিভিন্ন পিক্সেলে সেটা থাকে। তো অনেক সময় ট্রেনিংয়ের ক্ষেত্রে দুইটাকে ভিন্ন কিছু ইন্ডিকেট করা হয়, ভিন্ন কিছু। যেমন ধরেন এই যে ছবিটা দেখেন, এটা কিন্তু একটা সূর্যমুখী ফুল, এটাও কিন্তু একটা সূর্যমুখী ফুল, এটাও একটা সূর্যমুখী ফুল। এখন যদি ডেটাটা ডিফারেন্ট ফিল হয় তাহলে কিন্তু সে এটাকে সূর্যমুখী বলবে না, আউটপুট হিসেবে সূর্যমুখী দেবে না। তো এরকম কিছু বিষয় থাকে। তো চলেন আমরা আগে, আর এটা হচ্ছে নো ফ্রি লাঞ্চ থিওরেম। এটা হলো সহজ কথা যে আপনার এমন কোনো পারফেক্ট কোনো মডেল নাই যেটা দিয়ে আপনি সব কাজ করে ফেলতে পারবেন। মূলত এক একটা প্রবলেমের জন্য এক একটা মডেল, এবং সেইটাই হচ্ছে বিষয় থিওরেমের। তো চলেন আমরা আমাদের মূল ডেসক্রিপটিভ আলোচনায় যাই, ইংলিশগুলো পড়বো এবং আপনাদেরকে বুঝাই দিব, এবং শেষে আমাদের কিছু কোয়েশ্চেন থাকবে। এই পর্যন্ত যতগুলো ক্লাস করাইছে খুব ভালোভাবে করবেন, করার পরে এই যে কোয়েশ্চেন্সগুলো, এই যে হাউ উড ইউ ডিফাইন মেশিন লার্নিং, ক্যান ইউ নেম 4 টাইপস অফ অ্যাপ্লিকেশন ওয়ার ইট শাইন্স, এরকম যতগুলো আমার কোয়েশ্চেন্স আছে এগুলো আপনাকে উত্তর দিতে হবে। প্রতিটার উত্তর আছে, চিন্তাভাবনা করে ক্লাসগুলো দেখবেন, দেখে এগুলোর আনসার রেডি করে আমাকে কমেন্টে লিঙ্ক শেয়ার করতে পারেন, অথবা কোথায় রাখছেন সেটার লিঙ্ক দিতে পারেন। চলেন আমরা শুরু থেকে শুরু করি। কত পড়া যায় না, একবারে উঠাই দিই। হ্যাঁ, দেখেন তো মেইন চ্যালেঞ্জেস অফ মেশিন লার্নিং। অল রাইট, in simple terms, when you are working on selecting a model
and training it with some data, there are two main things that can go wrong. দুইটা main thing কি? Bad model and bad data. তো bad model তৈরি করা এবং bad data এই দুইটা জিনিস আমার main problem তৈরি করতে পারে. Now let's dive into example of bad data to understand it better. চলেন আগে আমরা bad data নিয়ে কাজ করি, তারপরে আমরা bad model নিয়ে কথা বলবো। তো এই যে এখন insufficient quantity of training data, এটা হচ্ছে আমার bad data এর মধ্যে পড়তেছে। তো insufficient quantity of training data এটাতে কি বোঝাচ্ছে? মানে আমার কথা হলো যে আমরা যখন মডেল নিয়ে কাজ করব, মডেল সিলেকশনে যাব, তখন আমি যদি সামান্য কিছু ডেটা দেই তাহলে কিন্তু এটা যথেষ্ট না। যথেষ্ট না। কেন যথেষ্ট না? একটু বুঝাই বলি। যেমন ধরেন আমরা ছোট বাচ্চাদেরকে যখন একটা আপেল দেখাই, হ্যাঁ দেখো এটা একটা আপেল, সে কালার দেখে, সাইজ দেখে, পরবর্তীতে সে অন্য ফর্মে আপেল যখন দেখে সে কিন্তু চেনে এটা আপেল, কিন্তু মেশিন কিন্তু সেই পর্যায়ে এখনো যেতে পারেনি। সে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো মেশিনকে কিন্তু কয়েকটা আঙ্গিকে, তাকে কয়েকভাবে অনেক বেশি ডেটা দেওয়া লাগে এবং তার উপর অ্যানালাইসিস করে সে একটা ডিসিশন নেয় যে না এইটা অ্যাপল। ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা একটু পড়ে দেখি কি লেখা আছে। লার্নিং উইথ এক্সাম্পল, জাস্ট লাইক হাউ আ toddler learns what an apple is by seeing and hearing the word apple. Machine learning needs example to understand things. তো এখানে একটা মানুষের ক্ষেত্রে কিন্তু দেখেন একরকম আন্ডারস্ট্যান্ডিং, বাট মেশিন লার্নিং এর ক্ষেত্রে কিন্তু আমাকে অনেকগুলো এক্সাম্পল দরকার। আচ্ছা, নিড ফর লটস অফ ডেটা, আনলাইক টোডলার মেশিন, যেটা বললাম আর কি, যে টোডলারের ক্ষেত্রে সেটা একটা হিউম্যান বিং, তার ক্ষেত্রে সহজে সে লার্ন করতে পারে, সামান্য কিছু এক্সাম্পল দিলে সেটা সম্ভব হয়। তো আপনার ক্ষেত্রে ছোট একটা টাস্ক করতে গেলে দেখা গেছে যে অনেক বেশি মাত্র এক্সাম্পল প্রয়োজন হবে। আবার আপনি যদি স্পিচ রিকগনাইজেশন বা আপনার যদি কোনো ইমেজ ফাইন্ডিংয়ের ব্যাপার থাকে, এরকম যদি কিছু থাকে, তখন দেখা গেছে যে মিলিয়ন্স অফ এক্সাম্পল আপনার প্রয়োজন হতে পারে সামান্য একটা কাজ করতে গেলে। ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু একটা আমাদের জন্য চ্যালেঞ্জ যে আমাদের পর্যাপ্ত ডেটা না থাকা, ইনসাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ ট্রেনিং ডেটা না থাকা। আচ্ছা, the unreasonable effectiveness of data versus algorithm. তো এখানে একটা ঘটনা আছে যে in a paper from 2001 Microsoft researcher found something surprising. কি দেখলো তারা? Different machine learning method perform almost equally well on a tricky language problem when given lots of data. তার মানে বিষয়টা হচ্ছে যে যখন আপনার কাছে সাফিসিয়েন্ট ডেটা থাকবে, যথেষ্ট পরিমাণ ইনফরমেশন বা ডেটা থাকবে, তখন আপনার মোটামুটি সব অ্যালগোরিদমই ভালো একটা পারফরমেন্স বা মডেল ভালো একটা রেজাল্ট দিচ্ছে। তার মানে এখানে পর্যাপ্ত ডেটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ডেটাগুলো হতে হবে অ্যাকুরেট। যতটুকু অ্যাকুরেট দেওয়া যাবে ততই ভালো। এটা ছিল আমাদের ডেটা ভার্সেস অ্যালগোরিদমের একটা সম্পর্ক আমরা এখানে জানতে পারলাম। আচ্ছা, the big data, they suggested that instead of focusing too much on fancy algorithm, we should pay more attention to collecting and preparing good quality data. তো তাদের এই গবেষণার আউটকামটা কি ছিল? যে তারা বলল যে কমপ্লেক্স অ্যালগোরিদম নিয়ে দৌড়াদৌড়ি না করে আমরা যদি কোয়ালিটি ডেটার ক্ষেত্রে সময় ব্যয় করি, প্রপার ডেটার ক্ষেত্রে যদি ফোকাস করি, সেই ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো, ইনস্টেড অফ ফোকাসিং অন ফ্যান্সি ক্রিটিক্যাল অ্যালগোরিদম। আচ্ছা, এবার আসেন ডেটাস পাওয়ার। ডেটার কি পাওয়ার আছে? দিস আইডিয়া বিকামস ইভেন মোর ফেমাস ইন 2009 উইথ আ পেপার টাইটেল দ্য আনরিজনেবল ইফেক্টিভনেস অফ ডেটা। এটা যে শিরোনাম ছিল যে আনরিজনেবল ইফেক্টিভনেস অফ ডেটা, এটার একটা শিরোনাম ছিল বাই পিটার নরভিং অ্যান্ড আদার্স। দে emphasize that having lots of data can often be more important than using complex algorithm. কি বোঝা গেল এখান থেকে? যে আপনার কাছে মানে কমপ্লেক্স অ্যালগোরিদমের চেয়ে যদি আপনার কাছে মানে বেশি ডেটা থাকে, অ্যাকুরেট ডেটা থাকে, সেটাকে এমফাসাইজ তারা বেশি করতেছে যে এটা বেশি গুরুত্বপূর্ণ কম্পেয়ার টু কমপ্লেক্স অ্যালগোরিদম। এই হচ্ছে তাদের মূল কথা ছিল, আউটকাম ছিল।
তার মানে এখানে ডেটার পাওয়ারটা কিন্তু অনেক বেশি, ডেটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতেছে। রিয়েলিটি চেক, বাট রিমেম্বার getting lots of data isn't always easy or cheap, especially for small or medium sized projects. So while data is important, algorithms still have their place in the learning process. এখানে আবার একটু তেল মারা হইল কার জন্য, ওই মডেলের জন্য আর কি, অ্যালগোরিদমের জন্য। যে অনেক সময় দেখা গেছে ছোটোখাটো প্রজেক্টের ক্ষেত্রে আমাদের অনেক ডেটার প্রয়োজন হয়, তো ডেটা পাওয়ার তো অত সহজ না, অনেক কস্টলি, ইজিও না। সেক্ষেত্রে আমাদের অ্যালগোরিদম অনেক সময় কম ডেটার উপর ভিত্তি করে অনেক হেল্প করে আমাদেরকে, তো সেইটা আর কি আমরা মাথায় রাখতে পারি। তো এখানে আমরা একটা চার্ট দিছি, মিলিয়ন্স অফ ওয়ার্ডস, দ্য ইম্পর্টেন্স অফ ডেটা ভার্সেস অ্যালগোরিদম। তো দেখেন এখানে মেমোরি বেসড এই অংশটুকু, উইনো এই পাশ দিয়ে যাচ্ছে, পারসেপট্রন, নাইভাইস। তো এখানে কি হচ্ছে বলেন তো, এখানে যেটা হচ্ছে যে হ্যাঁ ডেটার ভিত্তিতে কিন্তু দেখেন পারফরমেন্সের কিন্তু একটা ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম সেটা বুঝলাম, মোটামুটি তারা কিন্তু কাছাকাছি আছে। হ্যাঁ, তো ডেটাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এতক্ষণ আমরা বললাম। আচ্ছা, গেল। এখান থেকে কিছু যদি নাও বুঝেন কোনো সমস্যা নাই, আমাদের এই ক্লাস থেকে সব বুঝে যেতে হবে বিষয়টা তা না, সামনে আমাদের এগুলোর ডিপ ডিসকাশন থাকবে, তখন এগুলো বুঝলে চলবে। এখন শুধু একটু যতটুকু বোঝাচ্ছে অতটুকু বুঝলেই হচ্ছে। নন রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং ডেটা, ইম্পর্টেন্স অফ রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং ডেটা, ইম্পর্টেন্সটা কি, রিপ্রেজেন্টেটিভ ডেটার ইম্পর্টেন্সটা, টু মেক অ্যাকুরেট প্রেডিকশন it's essential that the data used for training represents the new cases you want to predict. This principle applies regardless of whether you are using instance-based learning or model-based learning. এখন আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আপনি যখন ইনস্ট্যান্স বেসড লার্নিং করতে যাবেন বা মডেল বেসড লার্নিং করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার ডেটার রিপ্রেজেন্টেশন খুবই জরুরি। কেন জরুরি সেটা আমরা একটু একটা এক্সাম্পল দিয়ে দেখব। এক্সাম্পল উইথ কান্ট্রি ডেটা, কনসিডার দ্য সিনারিও where we trained a linear model to predict life satisfaction based on a country's GDP per capita. However, the initial training data didn't include countries with very low or very high GDP. আমরা যে প্রিভিয়াসলি যে একটা এক্সাম্পল দেখে আসছি যে লাইফ স্যাটিসফ্যাকশন বা কি বলে আপনার হচ্ছে জিডিপি পার ক্যাপিটাল, এটা আমরা দেখে আসছি না। তো সেইখানে আপনারা মনে করে দেখবেন যে কখনো কখনো আমরা কি দেখেছি যে অনেক বেশি ইনকাম হলেই আপনি সুখী হওয়া যাচ্ছে না, লাইফ স্যাটিসফ্যাকশন হাই হচ্ছে না, আবার কম ইনকাম হলেও অনেকের লাইফ স্যাটিসফ্যাকশন হচ্ছে, আবার ভাইস ভার্সা হচ্ছে। তো ওইরকম একটা পরিস্থিতিতে কি আপনি আসলে প্রপার ট্রেনিং করাতে পারবেন? পারবেন না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু নয়েজ বা আউটলেয়ার কিন্তু তৈরি হচ্ছে। তো সেটাই বোঝানো হচ্ছে যে নন রিপ্রেজেন্টেটিভ যদি ট্রেনিং ডেটা হয় সেই ক্ষেত্রে কিন্তু ইট ইজ কোয়াইট টাফ টু ফাইন্ড আউট দ্য অ্যাকুরেট রেজাল্ট। আচ্ছা, ইম্প্যাক্ট অফ মিসিং ডেটা। আচ্ছা, এইখানে যদি কোনো ডেটা মিসিং থাকে সেটার ইম্প্যাক্টটা কী হবে, তো সেটাও কিন্তু একটা জরুরি বিষয়। এই যা আমরা দেখতেছি এগুলো কিন্তু চ্যালেঞ্জেস অফ আপনার মেশিন লার্নিং। আচ্ছা, when we added these missing countries to our data, our model changed significantly. The new data showed that a simple linear model might not work well because it fails to capture certain trends. For instance, very rich countries didn't seem happier and some poor countries seems happier. দেখেন, আপনার যখন ইনফরমেশন মিস থাকবে, ডেটা মিসিং থাকবে, তখন একভাবে আমাদের মডেলটা রিপ্রেজেন্ট করবে, যেটা আমাদের প্রিভিয়াসলি হয়েছিল। যখন আপনি প্রপার ইনফরমেশনগুলো দিবেন তখন কিন্তু আর একভাবে মডেলগুলো আপনাকে রেজাল্ট দেবে, যেটা আমরা দেখেছিলাম যে ফর ইনস্ট্যান্স যে ভেরি রিচ কান্ট্রি ডিডেন্ট সিমস হ্যাপিয়ার, অনেকগুলো রিচ কান্ট্রি কিন্তু দেখা গেছে যারা কিন্তু হ্যাপিয়ার না, আবার অনেক পোর কান্ট্রি দেখা গেছে তারা কিন্তু হ্যাপিয়ার, ঠিক আছে। আচ্ছা,
কনসিকুয়েন্স অফ নন রিপ্রেজেন্টেটিভ ডেটা, পরিণতি বাস মানে এটার পরিণতিটা কি যদি নন রিপ্রেজেন্টেটিভ ডেটা হয়। বাই ইউজিং আ নন রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং সেট উই এন্ড আপ উইথ আ মডেল দ্যাটস আনলাইকলি টু মেক অ্যাকুরেট প্রেডিকশনস স্পেশালি ফর ভেরি পোর অ্যান্ড ভেরি রিচ কান্ট্রি। তো এটা পরিণত হবে যে সে আসলে সঠিক প্রেডিকশনটা করতে পারবে না, সঠিক ট্রেন্ডটা সে ধরতে পারবে না। যে এক্সেপশনাল যে কজগুলো, যে ধনী হওয়ার পরেও যারা খুশি না বা গরিব হওয়ার পরেও যারা খুশি, এই যে বিষয়টা, এই যে এক্সেপশনাল বিষয়টা, এটা কিন্তু ট্রেন্ড আকারে অ্যাকসেপ্টেবল না। আমাকে কমন বিষয়টাতে যেতে হবে। নর্মালি আর্থিক সচ্ছলতা থাকলে দেখা যায় যে তার লাইফ স্যাটিসফ্যাকশনটা বাড়ে, আর আর্থিক যে অসচ্ছলতা সেটা তার লাইফ স্যাটিসফ্যাকশনকে একটু কমায় দেয়। এটা হচ্ছে মেইন ট্রেন্ড। এর মধ্যে এক্সেপশনাল যে বিষয়টা, এটাকে দেখা গেছে যে আমরা নন রিপ্রেজেন্টেটিভ ডেটা ধরতে পারি এবং সেটাকে আমরা বাদ দেব, এটাকে আমরা আউটলায়ার আকারে বাদ দিতে হবে বা নয়েজ আকারে আমাদেরকে বাদ দিতে হবে, না হলে আমরা সঠিক একটা প্যাটার্ন পাবো না। এটা হচ্ছে আমার পরিণতি কী হবে, এতে করে আমরা যে মডেলটা করব তার থেকে আমরা সঠিক মানে আউটকাম পাবো না, আর কি প্রেডিকশন আমরা করতে পারবো না। চ্যালেঞ্জেস ইন এনশিওরিং রিপ্রেজেন্টেটিভনেস। আচ্ছা, ইটস চ্যালেঞ্জিং টু এনশিওর দ্যাট the training set accurately represent the cases you want to generalize to. Even large sample can be biased if the sampling method is flawed, leading to what's known as sampling bias. This highlights the importance of careful data selection and sampling technique in machine learning. Challenges in ensuring representative data. এখানে অনেক বেশি ডেটা থাকলেও কিন্তু এখানে বায়াসনেস তৈরি হতে পারে কিন্তু যেটা আপনাকে সাকিব আল হাসানের যে ঘটনাটা বললাম, হ্যাঁ, তো অনেক বেশি ডেটা থাকার পরেও কিন্তু এখানে বায়াসনেস আসতে পারে। তো সেটাকে আমরা স্যাম্পলিং বায়াস বলতেছি। যে হ্যাঁ, আপনি আমরা যে লাইফ স্যাটিসফ্যাকশনের যে বিষয়টা দেখেছিলাম আগে, সেখান থেকে দেখা গেল যে এই যে আপনার লাইফ স্যাটিসফ্যাকশন রেটটা বাড়া বা কমার যে বিষয়টা, এটা কিন্তু জিডিপি পার ক্যাপিটালের উপর নির্ভর করতেছে না, বাট আপনার মডেলটা এটার উপর নির্ভর করে কাজ করতেছে। সেক্ষেত্রে কি এখানে বায়াসনেস আছে, কিছু বায়াসনেস আছে। তো এখানে এটার কারণে কি হচ্ছে যে ওভারফিট হতে পারে। আচ্ছা, গেল ওভারফিট কি জিনিস সামনে দেখব। এখানে খুব না কিছু বুঝলেও কোনো সমস্যা নাই, যাদের সময় আছে একটু টুকটাক পড়ে নিতে পারেন। সামনে আমরা এগুলো ডিটেলে কথা বলবো। আমি চাচ্ছি না যে আজকে সব বুঝে যান, তাহলে তো আমার একটা ক্লাসেই শেষ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এক্সাম্পল অফ স্যাম্পল বায়াস, এটা আপনারা পড়ে নেন। এই এক্সাম্পলটা আমি পড়তে চাচ্ছি না, মুখ ব্যথা হয়ে যাচ্ছে। দেখেন, যদি বুঝলেন, নাহলে নাই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে সাকিব আল হাসানের যে ঘটনাটা বললাম, ধরেন সে পুরো বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেকশন করবে। এখন মাগুরার থেকে একটা স্যাম্পল নেওয়া হলো, তার নিজের এলাকা মাগুরা, সেখানে দেখা গেল সবাই তাকে খুব পছন্দ করে। এখন ওইটার উপর ভিত্তি করে বলে দেওয়া হলো যে হ্যাঁ, না ঠিক আছে, সে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। এখন পরবর্তীতে ইলেকশন করার পর দেখা গেল যে সে ফেল করছে, মানে ভালোই ব্যবধানে। তো এরকমভাবে যদি আমি স্যাম্পল নিই, সেক্ষেত্রে স্যাম্পল বায়াসনেসটা একটা ব্যাপার চলে আসে। ঠিক আছে, এই যে এতে করে কিন্তু প্রপার ডেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না। এই হচ্ছে তাহলে কি হচ্ছে, আমার মডেলটা যেই ইনফরমেশনের উপর ভিত্তি করে ট্রেন আপ হচ্ছে, সে সঠিকভাবে ট্রেন আপ হলো না, তাকে সত্য ইনফরমেশন দেওয়া হলো না, সত্য ইতিহাস দেওয়া হলো না। দ্যাটস ওয়াই সে সঠিকভাবে প্রেডিকশন করতে পারবে না। এটা পড়ে নিন, পড়লে বুঝতে পারবেন কি লিখছি এখানে। আচ্ছা, পোর কোয়ালিটি ডেটা তো আছে ভাই, কিন্তু কোয়ালিটি পোর, মানে গরিব কোয়ালিটির ডেটা আর কি। তো চলেন দেখি কি ধরনের গরিব কোয়ালিটি। ইম্পর্টেন্স অফ ক্লিন ট্রেনিং ডেটা। ক্লিন ট্রেনিং ডেটার গুরুত্ব। Errors, outliers, noise in your training data can make it challenging for the system to identify underlying patterns leading to poor performance. এই আউটলায়ার্স, নয়েজ, ইরোর এইসব যদি থাকে, সে কিন্তু প্যাটার্নটা ধরতে পারবে না। মেশিন লার্নিং তার মডেলটা সঠিকভাবে তৈরি করতে পারবে না। মেশিন লার্নিংয়ের জন্য আমরা যে মডেলটা করব, তাও তো একটা প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নটা কী হবে, সঠিকভাবে ধরতে পারবে না। এতে করে পোর পারফরমেন্স পাবো, মানে ক্ষয়রাতি একটা পারফরমেন্স আমরা পাবো। স্পেন্ডিং টাইম ক্লিনিং আপ ইউর ট্রেনিং ডেটা ইজ অফেন worthwhile as it significantly impact the effectiveness of your machine learning model.
দেখেন ডেটা সায়েন্টিস্টরা কিন্তু এই ক্লিনিং বা একটা ডেটাকে অর্গানাইজ করার ব্যাপারে এটার প্রবলেমগুলোকে সর্ট আউট করে একটা ফ্রেশ ডেটা তৈরি করার ব্যাপারে অনেক সময় তারা ব্যয় করে এবং এটা বেশি জরুরি ইনস্টেড অফ ওয়ার্কিং অন মেকিং মেশিন লার্নিং মডেল। তো এটা খুবই জরুরি। আপনার ডেটা সায়েন্টিস্টরা এটার ব্যাপারে বেশি ইম্পর্টেন্স দেয়। মেনি ডেটা সায়েন্টিস্ট ডেডিকেট আ সাবস্টেন্সিয়াল portion of their time to data cleaning, highlighting its importance in the machine learning process. হ্যাঁ, এটা যেটা বললাম এটাই আর কি, যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক্সাম্পলস অফ ডেটা ক্লিনিং, কিভাবে আপনি আসলে ডেটা ক্লিন করতে পারেন তার কিছু এক্সাম্পল। হ্যান্ডেলিং আউটলায়ার্স, এখন আউটলায়ারটা আমরা হ্যান্ডেল করব, কিভাবে করব চলেন দেখি। ইফ সার্টেন ইনস্ট্যান্স ইন ইউর ডেটা স্ট্যান্ড আউট অ্যাজ আউটলায়ার, কীরকম আউটলায়ার? এক্সেপশনাল। আমরা দেখলাম এর আগে যে প্রিভিয়াস ক্লাসে আপনারা দেখেছিলেন যে কিছু এক্সেপশনাল ডেটা থাকে যেগুলো কিনা মূল যে প্যাটার্ন সেটাকে রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, যেমন ডেটা পয়েন্ট সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম আদার্স। মনে করেন আপনি একটা এলাকার কথা বলতেছেন, ধরেন মাটি কাটার কথা বলতেছেন, মাটি কাটা বা ভাসান টেক, হ্যাঁ, এই ধরনের এলাকার আপনি কথা বলতেছেন, সেখানে মানুষের অ্যাভারেজ বাসা ভাড়া কত? ধরেন 10 থেকে 15,000 এরকম, বা 20,000 হায়েস্ট। এখন হঠাৎ করে এর মধ্যে আপনি ঢুকাই দিলেন গুলশানের কোনো এক ভাই থাকে, হ্যাঁ, নাম ধরেন তার ফুয়াদ, সে গুলশানে থাকে, হ্যাঁ, এখন দেখা গেছে যে তার মান্থলি ভাড়া দেখা গেছে 1.5 লাখ 2 লাখ। আবার এর মধ্যে আরেকজনের ঢুকাই দিলেন, সে নিউ ইয়র্কে থাকে, তার নাম ধরেন ইমরান, তার বাসা ভাড়া ধরেন 3 লাখ পার মান্থ। তো এখন এটা কি হলো? এটা তো আউটলায়ার হয়ে গেল, এক্সেপশনাল হয়ে গেল। তো এগুলোকে কি করতে হবে? এগুলো বাড়ি করে দিতে হবে, এগুলো লাথি মেরে বের করে দিলেই আসলে বাস্তবতা বোঝা যাবে যে না, আসলে অ্যাভারেজ আমাদের 10 থেকে 15,000 অ্যাভারেজ হচ্ছে আমাদের বাসা ভাড়া। তো এইটা হচ্ছে, এগুলোকে আমরা আউটলায়ার বলতে পারি, নয়েজ বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিন্তু আমাদের মডেলকে কনফিউজ করে ফেলে আর কি। আচ্ছা, এবার আমি যেমন ধরেন আরেকটা বিষয় বলি, যেমন 1 2 3 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত আপনি গেলেন, এটাকে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন তাহলে আপনি একটা অ্যাভারেজ পাবেন। এই 1 2 3 এগুলো টোটালটাকে যদি আপনি যোগ করে 10 দিয়ে ভাগ করেন একটা অ্যাভারেজ পাবেন। এর মধ্যে যদি আপনি 1 2 3 4 9 এভাবে 10 করার পরে গিয়ে যদি হঠাৎ করে 100 লেখেন, তারপর যদি আপনি 11 দিয়ে ভাগ দেন, তাহলে কি অ্যাকচুয়াল অ্যাভারেজটা আপনি পাচ্ছেন? ওই 100টাকে বাদ দিয়ে দিতে হবে। অ্যাকচুয়াল প্যাটার্নটাকে দেখতে গেলে তখন ওই 100 যেটা লিখেছি এটাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আসেন ডিলিং উইথ মিসিং ভ্যালুস। এখন যদি মিসিং ভ্যালু থাকে তখন কি করব? In case where some instance lack certain features, missing age information for 5% of customer, ধরেন 5% কাস্টমার এজ সম্পর্কে আমরা জানতে পারতেছি না, ইউ হ্যাভ সেভারাল অপশন। তখন আপনি ওই মিসিং ভ্যালুর সাথে কীভাবে ডিল করবেন? প্রথমত করতে পারেন ইগনোর দ্য অ্যাট্রিবিউট অল টুগেদার। আপনি যা যা ওখানে অ্যাট্রিবিউটস সব ডিলিট করে দিলেন। ইনক্লুড ইনস্টেন্স উইথ মিসিং ভ্যালু, আপনি ইনক্লুড করতে পারেন মিসিং ভ্যালুর জায়গাগুলোতে ইনফরমেশন। আচ্ছা, ফিল ইন মিসিং ভ্যালু ইউজিং টেকনিক লাইক মিডিয়ান ইম্পিউটেশন। এখন ধরেন আপনার কাছে রিয়েল ডেটা নাই, তখন কি করবেন? আপনি মিডিয়ান করে একটা গড় করে আপনি কি করবেন? একটা ইম্পিউটেশন করবেন, মানে এটার মধ্যে ইনক্লুড করবেন টেকনিক্যালি, যদি কিনা বাদ দেওয়াটা যদি ক্ষতিকারক হয় একেবারে। ট্রেন সেপারেট মডেলস অন উইথ দ্য ফিচার্স অ্যান্ড অন উইদাউট টু অ্যাসেস দেয়ার ইম্প্যাক্ট অন মডেল পারফরমেন্স। এখন আমরা সেপারেট মডেলে এটার ইম্প্যাক্টটা দেখার জন্য 2-3 ভাবে আমরা করতে পারি এটার টেস্টটা বা ট্রেনটা করে দেখবো যে আসলে এদেরকে বাদ দিলে বা এরা না থাকলে বা এদেরকে যদি এই ইনফরমেশনগুলোকে অ্যাড করা হয় তাহলে কি সে পারফরমেন্সটা দিচ্ছে, মানে কি পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। যদি খুব পরিবর্তন না দেখি তাহলে বুঝবো যে এগুলো অতটা ইম্পর্টেন্ট না, অ্যালগোরিদম এটাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে না, সেক্ষেত্রে এটাকে আমরা বাদ দিয়ে দেবো। মানে কি বাদ দিয়ে দেবো? মানে এইটা নিয়ে এত চিন্তা ভাবনা আমাদের করার কিছু নাই। ডিলিং উইথ মিসিং ভ্যালু, আর যদি দেখি যে না এখানে পারফরমেন্সের একটা বিষয় আছে, তখন কিন্তু আমাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ক্লিনিং আপ ট্রেনিং ডেটা এনশিওর দ্যাট মেশিন লার্নিং মডেল ক্যান লার্ন ইফেক্টিভলি ফ্রম দ্য অ্যাভেলেবল ডেটা। আচ্ছা, এটা পড়ে নিন, এটা আর বলার মতো জাস্ট কনক্লুশন আর কি। এবারে আসেন irrelevant features.
ইম্পর্টেন্স অফ ইরেলেভেন্ট ফিচার্স। কি বললাম নিজেই বুঝলাম না। ইম্পর্টেন্স অফ রিলেভেন্ট ফিচার্স, এটা রিলেভেন্ট হবে, আর এটা হচ্ছে ইরিলেভেন্ট ফিচার্স হচ্ছে আমাদের টপিক। তো আমাদের ইম্পর্টেন্স অফ রিলেভেন্ট ফিচার ব্যাপারটা কি? টু সাকসেস অফ আ মেশিন লার্নিং প্রজেক্ট hinge on the quality of its training data. To ensure effective learning, the training data should contain relevant feature while avoiding the irrelevant one. A popular saying in machine learning, garbage in, garbage out, emphasizing the importance of quality data inputs for accurate prediction. সহজ কথা আপনাদেরকে বলে দিই যে ইররিলেভেন্ট এক কথায় মনে রাখবেন যেগুলোর কোনো প্রয়োজন নাই। ফিচার কি? মনে করেন ওয়াইফের নাম, হ্যাঁ, এমন একটা বিষয় নিয়ে কাজ করতেছি বাংলাদেশের, ধরেন ইকোনমিক্স নিয়ে কাজ করতেছি, গভর্নরের নাম আছে এখানে, কারা কারা গভর্নর ছিল, দরকার কি? এগুলো সব লাথি মেরে বের করে দেবেন। গার্বেজ ইন, গার্বেজ আউট, সহজ কথা, এক কথায় বলে দিলাম। সুতরাং যেগুলো প্রয়োজনীয়তা নাই, যে বিষয়ে কাজ করতেছি যেগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নেই, সেই সব ইরেলেভেন্ট বিষয়গুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। কলাম আকারে বাদ দিয়ে দিতে পারেন, রো আকারেও বাদ দিয়ে দিতে পারেন, সাধারণত কলাম আকারে বাদ দেওয়া হয় আর কি। ফিচার ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, ইরেলেভেন্ট ফিচারের সমস্যার সমাধান ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা করব। ফিচার ইঞ্জিনিয়ারিং ইজ আ crucial process in machine learning that involves crafting meaningful features from raw data. raw dataকে একটা অর্গানাইজ ফর্মে নিয়ে আসে ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার সিলেকশনের মাধ্যমে আমরা করতে পারি, ফিচার এক্সট্রাকশনের মাধ্যমে করতে পারি, ক্রিয়েটিং নিউ ফিচারের মাধ্যমে করতে পারি। এই সমস্যার ইরেলেভেন্ট ফিচারের সমস্যাটা আমরা ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করতে পারি। কীভাবে করতে পারি? তিনটা ফর্ম আমাদের আছে। একটা হচ্ছে ফিচার সিলেকশন, চুজিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট choosing the most informative features from the existing set of features to train the model effectively. দেখা গেছে যে এখানে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফিচারগুলো সেগুলোকে আমরা প্রায়োরিটি দিতে পারি মডেলকে এফেক্টিভলি ট্রেন করার ক্ষেত্রে, এটা একটা করতে পারি। অথবা আমরা দুইটা ফিচারকে একটা ফিচারে ফর্ম করতে পারি, কম্বাইনিং অর ট্রান্সফর্মিং এক্সিস্টিং ফিচার টু ক্রিয়েট আ নিউ ওয়ান দ্যাট বেটার রিপ্রেজেন্ট দ্য underlying patterns in the data. Techniques like dimensionality reduction can aid in this process. তো আমাদের একটা টেকনিক আছে যেটাকে বলা হয় ডাইমেনশনালিটি রিডাকশন, স্ট্যাটিস্টিক্সের পার্ট, সেটা আমরা পরে শিখব। সেটা আমরা কি করব যে হ্যাঁ, সেটা তার ফিচারের যে আয়তন বা পরিধিকে সে রিডিউস করে, কিন্তু তার কোয়ালিটিটাকেও মেনটেন করে। যেমন ধরেন একজনের বিএমআই, তো বিএমআই কিসের উপর ভিত্তি করে হয়? যেমন ধরেন তার হাইট, ওয়েট, হ্যাঁ, এজ। তো এখন এগুলো সেপারেট কিন্তু তথ্য আছে যে হ্যাঁ হাইট এত, তার ওয়েট এত, তার বয়স এত। এখন দেখা গেছে যে এখন আমি সবগুলোর কম্বিনেশনে যদি একটা ফিচার করতে পারি, সেটা হচ্ছে বিএমআই। তো বিএমআই দেখা গেছে 22, 25, এভাবে করে আমি যদি করে দিই, তাহলে তিনটা আমার রোকে আমি একটা রোতে কনভার্ট করলাম, তাহলে আমার কিন্তু চমৎকার একটা কাজ করলাম আমি। এটাই হচ্ছে বিষয়। তো এইভাবে অনেক সময় আমরা কম্বিনেশন অফ মোর দেন ওয়ান কলাম অর অ্যাট্রিবিউটস আমরা কিন্তু একটা সিঙ্গেল নতুন একটা ডেটা সেট তৈরি করতে পারি। আচ্ছা, ক্রিয়েটিং নিউ ফিচার্স, একেবারে নতুন আমরা অ্যাড করতে পারি টু এনহ্যান্স দ্য মডেলস প্রেডিকশন পাওয়ার, ঠিক আছে? তো এটাই বলতেছে যে ক্রিয়েটিং নিউ ফিচার্স, এই আর কি। এক্সাম্পল অফ ব্যাড অ্যালগোরিদম, এবার চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি ব্যাড অ্যালগোরিদমের। আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ গুড ডেটা অ্যান্ড ফিচার ইঞ্জিনিয়ারিং, ইটস এসেনশিয়াল টু রিকগনাইজ ইনস্টেন্স অফ ব্যাড অ্যালগোরিদম। এতক্ষণ তো ব্যাড ডেটা নিয়ে কাজ করছে, এবার একটু ব্যাড অ্যালগোরিদম নিয়ে দেখব। আচ্ছা, তো thus algorithm may not effectively utilize the available data or may introduce bias that skew the result. Exploring example of bad algorithm will provide insight into common pitfalls to avoid when designing machine learning system. আচ্ছা, দেখেন ব্যাড অ্যালগোরিদম কিভাবে এটা আসলে কাজ করে। যেমন ধরেন আমার প্যাটার্ন ওয়াইজ আমরা অ্যালগোরিদম ব্যবহার করে থাকি। অনেক সময় ডেটা আপনার পর্যাপ্ত আছে, কিন্তু ওই ডেটাটা সঠিক অ্যালগোরিদমের মধ্যে না পড়ার কারণে
ভুলভাল আপনার হচ্ছে আউটপুট আসতেছে আর কি, সহজ কথা। তো ওইটাই বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে, ওইটাই বলে দিলাম এইটুক লাইন। আর আপনারা পড়ে গবেষণা করতে চাইলে করতে পারেন। হ্যাঁ, তো ব্যাড অ্যালগরিদমের কিছু দেখব, কারসাজি এখন দেখব আমরা। ওভারফিটিং দ্য ট্রেনিং ডেটা, এটা হচ্ছে আমাদের ব্যাড অ্যালগরিদমের পরিস্থিতি। আচ্ছা, introduction of overfitting. Overgeneralize or overfitting occurs when a model performs well on the training data but falls to generalize to new unseen data. দেখেন, খুব ভালো প্রেডিকশন রেজাল্ট দেয়, 100% অ্যাকুরেসি দেয়, এই ধরনের ট্রেনিং বা এই ধরনের মডেল কিন্তু ভাই ভালো মডেল না, ব্যাড মডেল। কেন ব্যাড মডেল? এই মডেল যদি সাধারণ জনগণের হাতে যায়, তারা যদি আউটপুট উল্টাপাল্টা পায়, মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। এখন কেন এরা মানে ব্যাড মডেল? কারণ তারা বায়াসড ডেটার উপর ভিত্তি করে তারা তার মডেলটাকে সাজাইছে। কীরকম? মনে করেন আমি একটা সফটওয়্যার বানাইলাম, যে সফটওয়্যার আমাকে আউটপুট দেবে যে এবার নির্বাচনে কি সাকিব আল হাসান জিতবে কি জিতবে না। ট্রেনিং করাইছেন মাগুরার ওই কিছু লোকের থেকে ডেটা নিয়ে, যে তারা কেমন পছন্দ করে সাকিব আল হাসানকে। এখন পরবর্তীতে আপনি এইটার ভিত্তিতে কি করলেন, মডেলটা বানালেন। তো মডেল তো বারবারই বলবে হ্যাঁ হ্যাঁ জিতবে জিতবে জিতবে, দেখা গেল সাকিব আল হাসান প্রতিবারই হারলো। মানে ধরেন আপাতত শেখার জন্য বলতেছে আর কি, জানি না সাকিব আল হাসান বাংলাদেশে কতটুকু গুরুত্বপূর্ণ বা পছন্দের লোক জানি না। তো যাই হোক, তো এইরকম ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি কিন্তু মডেল ট্রেন করলে ভুলভাল উত্তর পাবেন। আচ্ছা, ইটস অ্যাকিন টু জাজিং অল ট্যাক্স। আচ্ছা, এবার আসেন, আপনি একটা কান্ট্রিতে গেলেন, ধরেন সেখানে একটা ট্যাক্সি ড্রাইভার আপনার সাথে 2 নাম্বারই করলো। এখন আপনি ওই অভিজ্ঞতার আলোকে আপনি যদি এখন একটা মডেল বানান যে এই দেশের লোক সব চোর, ড্রাইভাররা সব চোর, তাহলে এটা ওভার জেনারেলাইজেশন হয়ে গেল না? তো এই ধরনের এক্সপেরিয়েন্স যদি আপনি মডেলকে দেন, তাহলে কিন্তু সে ওভার জেনারেলাইজেশন করে ফেলতেছে, এবং এতে করে কি ঘটতেছে, আপনি একটা ব্যাড অ্যালগরিদমের মডেল পাচ্ছেন, সহজ কথা। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং ওভারফিটিং উইথ মডেলস, আমি এখানে অত পড়বো না, এখানে জাস্ট একটা জিনিস দেখাই দিই। দেখেন, এখানে কিন্তু মনে হচ্ছে যে একটা পলিনোমিয়াল মডেল আমরা দেখতে পাচ্ছি। এটা মনে হচ্ছে প্রতিটা পয়েন্ট দিয়ে সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে, দেখা গেছে যে এটার আপনি রেজাল্ট 100% অ্যাকুরেট পাবেন। তো এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড সিনারিও না। হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ড সিনারিও না। যেমন ইমাজিন আ কমপ্লেক্স মডেল লাইক আ হাই ডিগ্রি polynomial like satisfaction of model which feeds the training data extremely well. Despite its excellent performance on the training data, this model may not be reliable for making prediction in the real world scenario. তো দেখেন, বলতেছে যে রিয়েল ওয়ার্ল্ড সিনারিওর জন্য এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, কারণ 100% আপনি অ্যাকুরেসি পাবেন না, কারণ সেখানে অনেক বায়াসনেস থাকবে, নয়েজ থাকবে, এক্সেপশনাল বিষয় থাকবে, সুতরাং সেগুলোকে আপনি মিলাইতে পারবেন না। মেশিন লার্নিং অনলি প্যাটার্ন ফলো করে, যে ট্রেন্ডি কোনটা, সেখানে একটা লজিক পাওয়া যায়। এক্সেপশনগুলোকে কিন্তু আপনি পার্ট অফ দ্য মডেল করতে পারবেন না, করলে কিন্তু আপনার মডেল যখন ওইটার আলোকে রেজাল্ট দেবে, সেটা কিন্তু সবার জন্য বর্তাবে না। যেমন কোনো একটা মানুষ ধরেন 8 ফিট তার হাইট, এখন কোনো একটা এলাকায় পাওয়া গেল, তাহলে কি আপনি বলে দিবেন যে হ্যাঁ ওই এলাকার সবাই 8 ফিট, অ্যাভারেজে 8 ফিট? না, অবশ্যই না, সেটাকে আমরা আনবো না। ঠিক আছে, এইগুলো ওভারফিটিং জিনিস, এগুলোকে আমরা বাদ দেব। তাই এইটা আর কি আমাদের একটা বোঝার বিষয়, ওভারফিটিংয়ের যে বিষয়টা, যে আপনার অ্যালগরিদম বেশি মাত্রায় ফিট হয়ে গেলে কিন্তু সমস্যা। হ্যাঁ, তখন কিন্তু বাস্তব যে রেজাল্ট আমার সেটার সাথে মিলবে না। চ্যালেঞ্জেস উইথ কমপ্লেক্স মডেল, কমপ্লেক্স মডেল ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ থাকে, সেটা একটু দেখি। Complex models such as deep neural network
are capable of capturing intricate patterns in the data. Complex এর ক্ষেত্রে আমাদের neural networks টাই capable. However, they are susceptible to overfitting, especially when the training data is noisy or too small, leading the model to pick up a random pattern in the noise rather than true relationship. For instance, if additional irrelevant attributes like the country's name are included in the data, a complex model might erroneously associate unrelated features with the target variable. এগুলো একটু পড়ে নিন, পড়লেই বুঝতে পারবেন। আমরা আসলে খুব বেশি থিওরিটিক্যাল পড়াচ্ছি ইনিশিয়ালি, মনে হচ্ছে আমার কাছে। তো ভাবতেছি যে এত না করে আমরা এরপরে আরও সহজ করে ফেলবো। সামনে আমাদের প্রজেক্ট আসছে, প্রজেক্ট দেখাবো, প্রজেক্ট দেখে দেখে শিখবো ইনশাল্লাহ। তখন এই বিষয়গুলো আরও আসবে, তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এটা আপনারা একটু দেখে নিন। এগুলো আমরা বলে ফেলছি অলরেডি। আচ্ছা, এবার আসেন regularization and overfitting. Regularization is a technique used to make a model simpler, prevent overfitting. আচ্ছা, রেগুলারাইজেশন কি? রেগুলারাইজেশনটার মাধ্যমে আমরা ওভারফিটিংটা রিডিউস করতে পারি এবং মডেলটাকে সিম্পল করতে পারি। তখন আমরা অ্যাকুরেট রেজাল্ট পাই, মানে কম্পেয়ার টু অ্যাকুরেসি আমরা most accurate পাই. Overfitting happens when a model becomes too complex for the available data, resulting in poor generalization. To new example. আচ্ছা, রিডিউসিং মডেল কমপ্লেক্সিটি কীভাবে করতে পারি? আমরা রেগুলারাইজেশনের মাধ্যমে করতে পারি। বাই কনস্ট্রেইনিং আ মডেল সাচ অ্যাজ লিনিয়ার মডেল, ইস ফ্লেক্সিবিলিটি ইজ রিডিউসড, মেকিং ইট সিম্পল. আচ্ছা, ফর ইনস্ট্যান্স, সেটিং সার্টেন প্যারামিটার্স লাইক থিটা to zero limits to model's freedom to fit the data perfectly, resulting in a more generalized model. মানে সহজ কথা হচ্ছে যে আমরা কমপ্লেক্স যত বেশি হবে তত আমাদের অ্যাকুরেসি পেতে কষ্ট হবে, তখন আমরা রেগুলারাইজেশনের মাধ্যমে ওভারফিটিংটা কি করতে পারি? বাদ দিতে পারি। হ্যাঁ, তখন আমরা এটাকে বাদ দিতে পারি। বাট এটা এই চ্যালেঞ্জটা নিতে পারে কে? নিউরাল নেটওয়ার্ক সেটা পারে। আচ্ছা, ফাইন্ডিং দ্য রাইট ব্যালেন্স, ইটস এসেনশিয়াল টু স্ট্রাইক আ ব্যালেন্স between fitting the training data accurately and keeping the model simple for better generalization. তো এখন আমার কথা হচ্ছে যে আমরা একটা ব্যালেন্স, আমাদের আসলে মডেলটা কেমন হওয়া উচিত? না আন্ডারফিটিং না ওভারফিটিং, এটা হচ্ছে একটা ব্যালেন্স। তো আমরা কি করব যে আউটলায়ার যেটা থাকবে, ওভারফিটিং যেটা হবে, সেই বিষয়গুলোকে আমরা কি করব? বাদ দেব। তো জেনারেলাইজ করার জন্য, বেটার জেনারেলাইজেশনের জন্য আর কি। রেগুলারাইজেশন হেল্পস ইন অ্যাচিভিং দিস ব্যালেন্স বাই কন্ট্রোলিং দ্য কমপ্লেক্সিটি অফ দ্য মডেল। তাহলে এই যে আমরা চাচ্ছি যে ব্যালেন্স করতে, সেটা আমাকে কি করে দেবে? রেগুলারাইজেশন এই বিষয়টা। এই রেগুলারাইজেশন ওয়ার্ডটা বলতে গিয়ে বারবার মুখে আটকে যাচ্ছে। যাই হোক, হয় আর কি অনেক সময়। এফেক্টস অফ রেগুলারাইজেশন ফিগার একখানা আছে নিচে। Illustrate the impact of regularization on model complexity. The dashed line represents a model with regularization which has a small slope compared. আচ্ছা, তো পড়তে ভালো লাগতেছে না, আপনারা পড়ে নিন, সহজ কথা বুঝাই দিই। যেটা বললাম আর কি, এটা কমপ্লেক্স দিয়ে ছিল, রেগুলারাইজেশন করার পরে কি হলো দেখেন, রেগুলারাইজ লিনিয়ার মডেলটা কোন কিসের মধ্যে দিয়ে গেল দেখেন, একদম সবগুলো পয়েন্টের কাছাকাছি গেছে কিন্তু। তো এতটুকুই বোঝেন, সামনে যখন রেগুলারাইজেশন করব, প্র্যাকটিক্যালি যখন দেখবেন, তখন জিনিসগুলো বুঝতে পারবে। এখন শুধু এই ওয়ার্ডগুলো মানে কি কাজ করে, এই ওয়ার্ডের মাধ্যমে কি বোঝায়, এতটুকু বুঝলেই হচ্ছে। এখানে একটু পড়ে বুঝাই। কন্ট্রোলিং রেগুলারাইজেশন, কন্ট্রোল করা যায় রেগুলারাইজেশন কিভাবে? দ্য লেভেল অফ রেগুলারাইজেশন ইজ কন্ট্রোল বাই আ হাইপার প্যারামিটার, এটা একটু ইম্পর্টেন্ট, হুইচ মাস্ট বি সেট বিফোর ট্রেনিং অ্যান্ড রিমেইনস কনস্ট্যান্ট ডিউরিং ট্রেনিং। তো আমার একটা হাইপার প্যারামিটার সিলেক্ট করতে হয় রেগুলারাইজেশনকে কন্ট্রোল করার জন্য। দ্য লেভেল অফ রেগুলারাইজেশন কন্ট্রোল হয় কার দ্বারা? হাইপার প্যারামিটার দ্বারা। এটা ট্রেনিংয়ের আগে করতে হয়। অ্যাডজাস্টিং রেগুলারাইজেশন হাইপার প্যারামিটার অ্যালাউ ফর ফাইন টিউনিং দ্য মডেলস কমপ্লেক্সিটি টু অ্যাচিভ অপটিমাল পারফরমেন্স। তো আমরা রেগুলারাইজেশনের মাধ্যমে যেটা পেতে চাচ্ছি,
এখন এই রেগুলারাইজেশনটাকেও তো আমাকে একটা এক্সটেন্ট পর্যন্ত কন্ট্রোলে রাখতে হবে, যে ভাই তুমি এমন রেগুলারাইজেশন করো না, আবার সব তুমি কাইটা কুইটা দিও না, তাই না? তো সেইটা আমরা কতটুকু রেগুলারাইজেশন করব সেইটা আমাকে কন্ট্রোল করবে হাইপার প্যারামিটার, এইটুকু মনে রাখলে হচ্ছে। আচ্ছা, এবার আসেন আন্ডার ফিটিং দ্য ট্রেনিং ডেটা। ওভারফিটিং এর অপোজিট হচ্ছে আন্ডার ফিটিং। ওভারফিটিং হচ্ছে বেশি অ্যাকুরেট রেজাল্ট দেবে, আন্ডার ফিটিং হচ্ছে খুবই বাজে রেজাল্ট দেবে, উল্টোটা। মানে এটার বায়াস এরর থাকবে অনেক বেশি, ভ্যারিয়েন্স এরর থাকবে একটু কম। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার আন্ডার ফিটিং। আন্ডার ফিটিং চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি কি। আন্ডার ফিটিং হ্যাপেন্স ওয়েন আ মডেল ইজ টু সিম্পল টু ক্যাপচার দ্য আন্ডারলাইং প্যাটার্নস ইন দ্য ডেটা রেজাল্টিং ইন পোর পারফরমেন্স। তো আন্ডার ফিটিংটা কখন হয়? যখন খুবই সিম্পল, মানে ওয়েন আ মডেল ইজ টু সিম্পল এবং ক্যাপচার আন্ডারলাইং প্যাটার্নস, মানে এখানে কোনো ডেটাও তেমন নাই, খুবই সিম্পল একটা ডেটা, এবং সেটার মানে তেমন একটা ডেটা নেই, ধরেন 5-6টা ডেটা আছে, এটার উপর কি একটা মডেল তৈরি করা যায়? যায় না। আচ্ছা, ফর ইনস্টেন্স আ লিনিয়ার মডেল মে আন্ডারফিট কমপ্লেক্স ডেটা বিকজ ইট ল্যাক্স দ্য ফ্লেক্সিবিলিটি টু ক্যাপচার ক্রিটিক্যাল রিলেশনশিপ। লিনিয়ার মডেল যদি হয় আন্ডারফিট কমপ্লেক্স ডেটা, এটা তো লিনিয়ার মডেল তো আসলে আন্ডারফিট করবে কমপ্লেক্স ডেটার ক্ষেত্রে। ধরেন আপনার এখানে অনেক রকমের ডেটা আছে, উঁচু নিচু নিচে এরকম আছে, ডেটাগুলো এমনভাবে ভিজুয়ালাইজ করা যে উপর নিচ এভাবে গেছে জিগজ্যাগ, সেখান থেকে যদি আপনি একটা লম্বা লিনিয়ার মডেল তৈরি করে ফেলেন, সেখান থেকে তো আপনি রিলেশনশিপ ধরতে পারবেন না। নিউরাল নেটওয়ার্কের যে কাজগুলো সেগুলো তো আপনি লিনিয়ার মডেল দিয়ে করতে পারবেন না, তখন দেখা গেল অনেক ডিস্টেন্সে দেখা গেলো ভ্যালুগুলো মানে সম্পর্ক থাকবে, তখন এটা আন্ডারফিটিং হবে। অ্যাড্রেসিং আন্ডারফিটিং, mitigate underfitting and improve model performance. Several strategies can be employed. Select more powerful model. আচ্ছা, choose a model with more parameters or complex better capture underlying. আচ্ছা, এগুলো পড়ে নিন, এগুলো আসলে আর নিজেরও পড়তে মন চাচ্ছে না, আপনারা দেখেন, বুঝলেন, না হলে নাই, সমস্যা নাই, সামনের ক্লাসগুলোতে এগুলো আরও ডিটেলে যখন আসবো এগুলো তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, improve feature engineering, enhance the quality of feature provided to the learning algorithm. Feature engineering involves selecting or creating informative features that better represent the data and its underlying structure. তাহলে ফিচার ইঞ্জিনিয়ারিং কি করতেছে? enhance the quality of feature provided to the learning algorithm. মানে ধরেন একটা ভালো কোয়ালিটির তেল দিচ্ছি, যে তেলের ভিতরে আগে অনেক ময়লা টয়লা ছিল, ময়লাগুলো ফেলে দিয়ে এখন ভালো একটা তেল দিচ্ছি যাতে করে গাড়িটা ভালো চলে, ইঞ্জিনটা ভালোভাবে চলে আর কি। ফিচার ইঞ্জিনিয়ারিং ইনভলভস সিলেক্টিং অর ক্রিয়েটিং ইনফরমেটিভ ফিচার্স দ্যাট বেটার রিপ্রেজেন্ট দ্য ডেটা অ্যান্ড ইটস আন্ডারলাইং স্ট্রাকচার। ফিচার ইঞ্জিনিয়ারিং কী করে? সঠিক ফিচারগুলোকে সিলেক্ট করতে সাহায্য করে, যেটা আমাদেরকে হেল্প করে, সহজ কথা। আচ্ছা, reduce model constraints. Relax the constraint imposed on the model to allow more flexible fitting data. আচ্ছা, এগুলো একটু আপনারা পড়ে নিতে পারেন, এখানে জাস্ট কিছু কথা টথা আছে আর কি। এখন আমরা স্টেপিং ব্যাকে যাই, কী কী শিখলাম এটা একটু দেখেন। আমরা এই বিষয়গুলো শুরু থেকে শিখে আসছি। কি শিখছি? মেশিন লার্নিং এসেন্স, টাইপ অফ মেশিন লার্নিং দেখছি আমরা, আনসুপারভাইজ, সুপারভাইজ এসব ছিল। তারপর হচ্ছে কি কম্পোনেন্ট কী ছিল, ডেটা গ্যাদারিং, লার্নিং অ্যালগোরিদম, ফ্যাক্টরস অ্যাফেক্টিং সিস্টেম পারফরমেন্স কী ছিল, ফ্যাক্টরস, ট্রেনিং সেট সাইজ, কোয়ালিটি ডেটা ছিল, মডেল কমপ্লেক্সিটির ইস্যুটা ছিল, ইম্পর্টেন্স অফ মডেল ইভ্যালুয়েশন, এটা আমাদের পার্ট। আচ্ছা, টেস্টিং অ্যান্ড ভ্যালিডেটিং, এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মডেল ইভ্যালুয়েশন। আমরা এখন আসলাম, তো আপনি একটা মডেল বানাইলেন, তার পরিস্থিতি কি ভালো না খারাপ এটা আপনি কীভাবে বুঝবেন, তাই না? এটা তো একটা বিষয়। তো এটা বুঝতে গেলে আপনাকে টেস্ট করতে হবে, ভ্যালিডেট করতে হবে। তো আন্ডারস্ট্যান্ডিং মডেল জেনারেলাইজেশন, মডেল কীভাবে জেনারেলাইজেশন করা যায়। ট্রায়াল অ্যান্ড ইরর অ্যাপ্রোচ ট্রায়াল অ্যান্ড ইরর অ্যাপ্রোচ to assess how well a model generalizes to new cases. It's crucial to test it and actual new cases. Putting the model into production and monitoring its performance is one approach, but it's risky if the model performs poorly. Utilizing training and test sets. A safer method involves
splitted the data into two sets, the training set and the test set. The training set is used to train the model while the test set is reserved for evaluating its performance. সহজ কথা বুঝাই বলি, সেটা হচ্ছে আমরা মডেল যখন করব তখন আমরা পুরো ডেটাকে যদি ব্যবহার করি ট্রেনিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা টেস্ট করার উপায় সেভাবে নাই। বাট কিছু মেইন একটা পোর্শন আমরা যে টেস্টের ক্ষেত্রে রাখি, আর কিছু পোর্শন যদি আমরা আলাদা করে রাখি যেটা ট্রেনিংয়ের মধ্যে কখনোই যাবে না, তাহলে সেই ডেটাগুলো মডেলের জন্য নতুন ডেটা থাকবে, এবং সেই নতুন ডেটার সাথে যখন আমি ইভ্যালুয়েশন করব তখন আমি বুঝতে পারবো যে আমার মডেলের কন্ডিশন কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে জেনারেলাইজেশন এরর। The error rate on new cases is termed the generalization error or out of sample error. কি বলতেছে? The error rate on new cases, ওই যে টেস্ট কেসেস যেটা, is termed the generalization error or out of sample error. মানে যত বেশি এরর আসবে বুঝতে হবে যে আমার টেস্ট ডেটার সাথে মিলতেছে কম। By evaluating the model on the test set, you obtain the estimate of this error. আমরা এই টেস্ট সেটের মাধ্যমে ব্যবহার করে কি করতে পারি? জেনারেলাইজেশন এররটা পেতে পারি, ইন্ডিকেটিং ইটস পারফরমেন্স অ্যান্ড আনসিন ইনস্ট্যান্স। তো মডেল যেটা তৈরি হয়েছে সেটার সাথে যখন নতুন আমরা কোনো একটা ডেটা দিচ্ছি, সেটার সাথে যখন সে মিলাচ্ছে, মিলায়া যদি দেখা যায় যে 100% অ্যাকুরেট বা নিয়ার টু অ্যাকুরেসি, তখন কিন্তু বুঝবো যে না, জেনারেলাইজেশন এররটা কম। আর অ্যাকুরেসি কম থাকলে জেনারেলাইজেশন এরর বেশি। আচ্ছা, আইডেন্টিফাইং ওভারফিটিং। ওকে, কিভাবে আইডেন্টিফাই করব? ইফ দ্য ট্রেনিং এরর ইজ লো, training error low, few mistakes on the training set, but the generalization error is high, it suggests overfitting. So the training error যদি লো হয় আর টেস্টের এরর যদি হাই হয়, টেস্ট এররকে বলা হয় জেনারেলাইজেশন এরর, তাহলে এটাকে আমরা কি বলবো? ইট সাজেস্ট টু ওভারফিটিং। ওভারফিটিং কীভাবে বুঝবো? যদি জেনারেলাইজেশন এরর বেশি হাই হয় আর ট্রেনিং এরর যদি লো হয়, তাহলে বুঝতে হবে ওভারফিটিং। প্রেসক্রিপশন: ওভারফিটিং occurs when the model fit too closely to the training data, resulting in poor performance on new. যেটা বললাম যে ট্রেনিংয়ের সময় অ্যাকুরেসি দেখাবে হ্যাঁ এরকম 98% এসেই, কিন্তু যখন এটাকে টেস্ট করা হবে তখন দেখা গেল যে খুবই বাজে অবস্থা। মানে জেনারেলাইজেশন এরর ইজ ভেরি হাই আর ট্রেনিং এরর ইজ ভেরি লো, দেন ইটস কল ওভারফিটিং। আচ্ছা, এখানে কিছু টিপস আছে। নর্মালি 80% ডেটাকে আমরা ট্রেনিংয়ের জন্য করি, আর 20% আমরা টেস্টের জন্য করে থাকি। আর যদি বেশি ডেটা থাকে, হিউজ পরিমাণ ডেটা থাকে, যেমন 1 মিলিয়ন 10 মিলিয়ন, তখন আমরা হয়তো 1% টেস্ট ডেটা রাখতে পারি, এটা যথেষ্ট। তখন আর 10% টেস্ট ডেটা দরকার হয়। তখন দেখা গেছে যে 98 ও 99% আমরা ট্রেনিং করতে পারি ডেটা, আর 1% আমরা রাখলাম টেস্টের জন্য, যদি যখন আপনার অনেক বেশি ডেটা থাকবে। ঠিক আছে, এই এবার আসেন, আমরা তো জানলাম যে হাইপার প্যারামিটার টিউনিংয়ের কথাটা শুনলাম, অ্যান্ড মডেল সিলেকশন। এখন আমরা মডেল সিলেকশন কীভাবে করব, হাইপার প্যারামিটার টিউনিং কেন করব? আপনারা তো বললাম যে আমরা এই যে উপরে আমরা একটা জিনিস শিখে আসি, তো যা ওখানে যাবো না, এখানে দেখাই কম্পেয়ারিং মডেলস। সাপোজ ইউ আর unsure between two models like a linear one and a polynomial one. To decide, you can train both and assess how well they perform using the test set. ধরেন এমন একটা সিচুয়েশন আসলো যে আপনি দুইটা মডেলের মধ্যে কনফিউজ যে কোনটা আপনি নেবেন, তো আপনি কি করলেন? দুইটাতেই ট্রেনিং করাইলেন, করানোর পরে আপনি এখন ডিসিশন নিতে পারতেছেন বেসড অন দ্য পারফরমেন্স, তাই না? এটা একটা ওয়ে, মানে কীভাবে মডেল সিলেকশন করবেন। চুজিং হাইপার প্যারামিটার্স, আরেকটা ওয়ে হচ্ছে যে হাইপার প্যারামিটার আমরা চুজ করব। লেটস সে দ্য লিনিয়ার মডেল পারফর্মস বেটার, বাট you want to add regularization to avoid overfitting. ধরেন এখন আপনি একটা লিনিয়ার মডেল তৈরি করতে যাচ্ছেন, তো ওইটার রেজাল্ট খুবই ভালো আসতেছে, বাট এখন আপনি রেগুলারাইজেশন ব্যবহার করতেছেন টু অ্যাভয়েড ওভারফিটিং। কারণ ওভারফিটিং একটা সমস্যা, কারণ ওভারফিটিংয়ের কারণে অ্যাকুরেট রেজাল্ট আসে বেশি। তো আপনি যখন রেগুলারাইজেশন ইউজ করতেছেন, কেন করতেছেন? যাতে ওভারফিটিংটা করা যায়, মানে অ্যাভয়েড করা যায়। হাউ ডু ইউ পিক দ্য রেগুলারাইজেশন ভ্যালু? এখন কথা হচ্ছে এই রেগুলারাইজেশন তো করবেন, ভালো কথা, তো এই রেগুলারাইজেশনের ভ্যালু কত দিবেন আপনি? এই ভ্যালুটা কত দিবেন?
এটা কীভাবে বুঝবেন? You could train multiple models each with a different value for the parameter. আমরা কি করতে পারি? মাল্টিপল মডেলকে কি করতে পারি? ট্রেন করতে পারি টু ফাইন্ড আউট উইথ আ ডিফারেন্ট কি করব? উইথ আ ডিফারেন্ট ভ্যালু, মানে ডিফারেন্ট ভ্যালু দিয়ে আমরা মডেলটা মানে ট্রেন করতে পারি টু ফাইন্ড আউট দ্য প্যারামিটার অ্যান্ড সিলেক্ট ওয়ান উইথ দ্য লোয়েস্ট জেনারেশন এরর। এখন যেটাতে জেনারেশন এরর সবচেয়ে কম হবে এবং এটার আগে হাইপার প্যারামিটার টিউনিংয়ের যে ভ্যালুটা, এই হাইপার প্যারামিটার টিউনিংয়ের সেই ভ্যালুটা পেতে গেলে আমরা কয়েকটা মাল্টিপল মানে মডেলকে ট্রেন আপ করে আমরা দেখতে পারি যে কোনটাতে বেশি আমরা অ্যাকুরেসি পাচ্ছি বা ভালো রেজাল্ট পাচ্ছি, এভাবে আমরা দেখতে পারি। আচ্ছা, দ্য পিটফল, ইমাজিন ইউ ফাইন্ড দ্য বেস্ট মডেল বেসড অন টেস্ট সেট পারফরমেন্স, বাট when put into action it doesn't work as well. This occurs because the model was optimized specially for the test set, not for new data. এখন ভালো কথা, আমার তো হাইপার প্যারামিটার টিউনিংয়ের মাধ্যমে আমি একটা জিনিস করলাম যে হ্যাঁ এটি খুব ভালো একটা মডেল বোঝা গেল, ঠিক আছে, কিন্তু কথা হলো যখন টেস্ট করতে গেলাম তখন দেখা গেছে যে ভাই মানে ভালো রেজাল্ট আমি পাচ্ছি না। আমি যেই মডেলটাকে আমি হাইপার প্যারামিটারের মাধ্যমে পেলাম সেটাকে আমি এখন মনে করতেছি যে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না টেস্টের ক্ষেত্রে। তখন ওই টেস্টের সমস্যার সমাধান করবে হোল্ড আউট ভ্যালিডেশন। এই হোল্ড আউট ভ্যালিডেশনটা কি করবে? আর সলিউশন টু দিস ইজ হোল্ড আউট ভ্যালিডেশন। হিয়ার ইউ স্প্লিট পোর্শন অফ ইউর ট্রেনিং সেট to evaluate multiple models and choose the best one. This separated part because of the validation set. আচ্ছা, এখানে আমরা কি করব? কয়েকটা ভাগে আমরা টেস্ট কেস আলাদা করব। তো এখানে ট্রেনিং সেট আছে, ডেভ সেট আছে, টেস্ট সেট আছে, 3 ধরনের সেট আছে। এটা এখনই বুঝে যাওয়ার খুব মানে কারণ নাই। যদি নাও বোঝেন আমি বলবো গো উইথ দ্য ফ্লো। সামনে আমরা এটা নিয়ে যখন ডিটেল আলোচনা করব তখন এটা বুঝতে পারবেন। জাস্ট এই নামগুলোর সাথে পরিচিত হতে পারলেই আপাতত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ফাইনাল মডেল সিলেকশন। আফটার সিলেক্টিং দ্য বেস্ট মডেল ইউজিং দ্য ভ্যালিডেশন সেট, ইউ ট্রেন ইট অন দ্য ফুল ট্রেনিং সেট ইনক্লুডিং দ্য ভ্যালিডেশন সেট টু গেট দ্য ফাইনাল মডেল। আচ্ছা, আমি এটা পড়ে যাচ্ছি। এস্টিমেটিং জেনারেলাইজেশন এরর, ফাইনালি ইউ অ্যাসেস দিস ফাইনাল মডেল on the test set to estimate its generalization error, which helps understand its performance and new data. আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে ক্রস ভ্যালিডেশন, এটা খুবই ভালো। ইফ ক্রস ভ্যালিডেশন সেট ইজ টু স্মল অর লার্জ ইট ক্যান অ্যাফেক্ট মডেল ইভ্যালুয়েশন। রিপিটেড ক্রস ভ্যালিডেশন সলভস দিস বাই ইউজিং মাল্টিপল স্মল ভ্যালিডেশন সেট, ইম্প্রুভিং evaluating accuracy albeit at the cost of increased training time. আচ্ছা, এখানে বিষয়টা হলো যে ক্রস ভ্যালিডেশন এগুলো একটা ভ্যালিডেশন, ঠিক আছে? আমরা কিভাবে মডেলটাকে ভ্যালিডেট করতে পারি, হোল্ড আউট ভ্যালিডেশন। তো এগুলোকে জাস্ট একটু টার্মগুলো দেখে রাখেন। ক্রস ভ্যালিডেশন সাধারণত একটু বেশি ডেটা হলে ভালো হয় আর কি। আলাদা আলাদা অনেকগুলো আমরা মানে ভ্যালিডেশনের জন্য ডেটা সেট নিই, তারপরে টেস্ট ডেটা সেট নিই, সেটার সাথে আমরা ট্রেনিং ডেটা সেটের মিল করায় দেখি যে আসলে তার পরিস্থিতিটা কি। এই হচ্ছে মানে মোদ্দা কথা। এই টার্মগুলো একটু মনে রাখলেই হচ্ছে। খুব আপনার একদম আজকে বুঝে যেতে হবে তা না। আমরা চাচ্ছি যে আপনি এই ওয়ার্ডগুলোর সাথে একটু ইউজড হন এবং টুকটাক যে এক্সপ্লেনেশন দিচ্ছি এটা যদি বুঝতে পারেন তাহলে সামনের ক্লাসগুলো আশা করি ভালো করতে পারবে। এবার আসেন ডেটা মিসম্যাচ। লার্জ ট্রেনিং ডেটা রিপ্রেজেন্টেটিভ টেস্ট ডেটা। Sometimes you might have a lots of training data, but it may not perfectly represent the real world data you will encounter. For instance, when building a flower recognition app, you can easily gather millions of flower images online, but they have not resemble the pictures taken with the actual app. Eta ami ensuring the representative in validating the test sets. Such a challenge with model performance, introduction, the training dev set, diagnosis, model performance. এখানে আমি ফাইনালি সহজভাবে একটা কথা বলে দিই, এটা আপনারা চাইলে পড়ে দেখতে পারেন ইনফরমেশনগুলো। সহজ কথা, আমি এটা শুরুর দিকে বলেছিলাম যে আপনি এমন কিছু ডেটা নিলেন, অনেক বেশি ডেটা নিলেন, বাট সেগুলো একটার সাথে একটা সিমিলার না। মনে করেন আপনি একটা সূর্যমুখী ফুলের ছবি নিলেন, আর একটা অন্য অ্যাঙ্গেলের সূর্যমুখী ফুলের ছবি নিলেন, আরও একটা সূর্যমুখী ফুলের ছবি নিলেন যেটা রিপ্রেজেন্ট করে না একজন আরেকজনকে।
বাট আমরা চোখে দেখলে বুঝি, সাধারণ হিউম্যান বিং বুঝি, বাট কম্পিউটার অর মেশিন সেটাকে ডিফারেন্ট ডেটা হিসেবে দেখে, তখন ডেটা মিসম্যাচের একটা বিষয় হয়, তখন দেখা যায় যে এই প্রবলেমগুলো তৈরি হয়, চ্যালেঞ্জ আকারে আমাদের কাছে আসে। তো এই বিষয়গুলো এখানে আমরা মানে রেখেছি আর কি, আপনারা একটু দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন। আর সামনে এগুলোর ব্যাপারে আরও ডিটেল ইনফরমেশন থাকবে, তখন এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। এই যে একটা ছবি দিয়েছি দেখেন, এই ছবিগুলোর মধ্যে কিছু কিন্তু ভিন্নতা আছে, হ্যাঁ, কিন্তু ডিফারেন্টভাবে সেটাকে আইডেন্টিফাই করতেছে। মানে কি হচ্ছে ঘটনাটা, যে আসলে ওয়েব থেকে যে ছবিটা নেওয়া আছে, ফোন থেকে যেটা নেওয়া আছে, সেটাকে যখন একজন আরেকজনকে মানে মিসম্যাচ করতেছে। যেমন ধরেন আমি একটা অন্যভাবে এক্সাম্পল দিই। ধরেন আপনি এখানে ট্রেনিং করাইলেন কিছু গোলাপ ফুল আর এই যে বিভিন্ন ধরনের ফুল টুল আপনি করলেন, আবার টেস্ট করাচ্ছেন মনে করেন এমন কিছু ফুলের যেগুলো এইখানে ট্রেনিংয়ের মধ্যে নাই। এখন আপনি একটা অ্যাপ বানাইছেন, যে অ্যাপের কাজ হচ্ছে কোনটা কোন ফুল বের করে দেওয়া। এখন আপনি ট্রেনিং করাইছেন এই ধরনের মিক্স ফুলের, যার মধ্যে আমার এই ফুলগুলো নাই, এই শেপের ফুলগুলো নাই, তো আপনি এই ফুলগুলো দিলে তো ও ফাইন্ড আউট করতে পারবে না, মিসম্যাচ হয়ে যাবে আর কি। তো এইটা একটা চ্যালেঞ্জ আর কি। তার মানে আমাকে প্রপার ডেটা দিতে হবে, এবং সেই ডেটা টাইপের মতো করেই একটা ডেটা আমার আসতে হবে, মানে প্রেডিকশনের জন্য। ঠিক আছে, গেল। নো ফ্রি লাঞ্চ থিওরেম। কথা হলো যে এমন কোনো মডেল নাই যে একটা মডেল দিয়ে আপনি সব ধরনের প্রবলেম সর্ট আউট করে ফেলতে পারবেন। সুতরাং বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন মডেল অ্যালগোরিদম ব্যবহার হবে। চলেন আমরা একটু দেখি। মডেল অ্যাজ সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন। আ মডেল সিম্পলিফাইজ ডেটা বাই ডিসকার্ডিং unnecessary details to generalize to new instance effectively. Implicit assumptions with model selection. When you choose a model type, you implicitly assume characteristics about the data. For instance, opting for a linear model assumes the data follows a linear trend with deviations treated as noise. আচ্ছা, এবার আসেন নো ফ্রি লাঞ্চ থিওরেমটি কি। ডেভিড ওলপার্ট 1996 সালে পেপারে introduced NFL theorem stating that without assumption about the data, no models is inherently superior to others. মানে without assumption about the data, no model is inherently superior to other. The best model varies based on the data set, with no prior guarantee of one model performing better. মানে সহজ কথা হচ্ছে যে এক একটা ডেটা সেটের উপর ভিত্তি করে এক একটা মডেল ভালো পারফরমেন্স করবে। এখানে এমন কোনো মডেল নাই যেটা পারফেক্ট বেস্ট একটা দিয়ে সব হয়ে যাবে, এমন কোনো সুযোগ নেই। এটা গবেষণার মাধ্যমে এই মডেলটাকে বের করতে হবে, ইভ্যালুয়েশনের মাধ্যমে। এই হচ্ছে বিষয়। নিড ফর ইভ্যালুয়েশন, এখানে ইভ্যালুয়েশন প্রয়োজন হয়। সিন্স ইভ্যালুয়েটিং অল পসিবল মডেলস ইজন্ট ফিজিবল, practical approach involves making reasonable assumption about the data and assessing a few model. দেখেন বাস্তবতা হচ্ছে যে সব মডেল তো আর আমরা ইভ্যালুয়েট করতে পারবো না। তো বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স আমাদের অ্যাজিউম করতে হবে, এবং অ্যাজিউম করার পরে আমরা স্পেসিফিক কিছু মডেল নিয়ে আমরা বেসড অন দ্য ডেটা কাজ করব, এবং সেখান থেকে আমরা অ্যাকুরেট রেজাল্টটা বের করব। প্র্যাকটিক্যাল ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ ফর সিম্পল টাস্ক, লিনিয়ার মডেল। আচ্ছা, সিম্পল টাস্কের ক্ষেত্রে আমরা লিনিয়ার মডেল ব্যবহার করব। উইথ ডিফারেন্ট লেভেলস অফ রেগুলারাইজেশন মে বি ইভ্যালুয়েটেড, উইথ কমপ্লেক্স প্রবলেম মে ওয়ারেন্ট অ্যাসেসমেন্ট অফ ভেরিয়াস নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, নিউরাল নেটওয়ার্কের ব্যাপারটা আমরা পরে দিচ্ছি। তো যাই হোক, এখন আমাদের কোশ্চেন্স থাকবে, এখানে কিছু এক্সারসাইজ থাকবে, এগুলো সব কমপ্লিট করবেন, যেখান থেকে পারেন আনসার দিবেন, আর অথবা আমার যে পড়ানো, এই পড়ানোর মধ্যে থেকেই কোয়েশ্চেন আনসার থাকবে। আর সামনে আমি আরও শর্ট ফর্মে কিভাবে করানো যায়, এত ডিটেলে যাব না, এত ডিটেলে গেলে আসলে পড়ার ইচ্ছা ওইভাবে থাকে না। তারপরেও আমি এমনভাবে পড়াবো যাতে করে আপনারা থিওরিটিক্যাল বা রিসার্চ এবং প্রফেশনাল এই সব দিক দিয়ে যাতে একটা ভালো, এবং হচ্ছে আর একটা বিষয় হলো যে আপনাদের জব ইন্টারভিউর ব্যাপারটা, কোয়েশ্চেন আনসার সেগুলো থাকবে, এই জন্য এত ডিটেল পড়ানো, যাতে করে আপনারা 3টা সেক্টরে খুব ভালো করতে পারেন। একটা হচ্ছে যে রিসার্চ বা থিসিসের ক্ষেত্রে,
2 নাম্বার হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে, 3 নাম্বার হচ্ছে জব ইন্টারভিউতে আপনারা যাতে এই খুব ভালোভাবে কোয়েশ্চেনের ডিটেল আনসার দিয়ে আসতে পারেন এবং আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা যাতে খুব ডিপলি হয় সেই জন্য এইভাবে করা। এবং এখানে কিছু কিছু বিষয় হয়তো আপনি আমার এক্সপ্লেনেশন হয়তো দেখবেন যে ওইভাবে আমি করি নাই, আসলে দরকার নাই আপাতত, দ্যাটস ওয়াই আমি ওইভাবে চাচ্ছি না যে খুব ডিটেলে যাই শুরুতেই, যাতে সবাই ডিমোরালাইজ না হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি চাচ্ছিলাম সামনে যখন প্র্যাকটিক্যালি আমরা করাবো ওইটার সাথে সাথে এই বিষয়গুলো আনবো। এখন শুধু এই নামগুলো দেখেন বা এটার টুকটাক যে আমরা ডেফিনিশন দিচ্ছি সেই বিষয়গুলো একটু মাথায় থাকলেই আমার মনে হয় যথেষ্ট। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা আগামী থেকে এটার অনেক ভিডিও দেখতে পাবেন, সেগুলোর সাথে সাথে থাকবেন এবং সবগুলো দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো কিছু হবে। আমার জন্য দোয়া করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।